স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। 21শে ফেব্রুয়ারি দ্বিতীয় সাবমেরিনের কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। তুরস্কে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চালু হবে CME-V5 কনসোর্টিয়ামের গ্লোবাল অপারেশন। এতে বাংলাদেশ পাবে 1,500 Gbps ব্যান্ডউইথ। তবে গ্রাহকদের সুবিধা পেতে সময় লাগবে আরও। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় সাবমেরিনের বাংলাদেশে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইমদাদুল হক এবং ফাইবার অ্যাট হোমের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইমন সোহেল বারোই। তবে আলোচনা করা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। CME-V5 দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের সংক্ষিপ্ত রূপ। 20,000 কিলোমিটার কেবলে এই কনসোর্টিয়ামে যুক্ত হচ্ছে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 17 দেশের 19টি টেলিকম অপারেটর। কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে ঢাকা। এরপর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাবে গ্রাহক। মূল ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করা এবং সেটা আমরা করে দিচ্ছি। এরপরে হয়তোবা 1 মাইল 2 মাইল দূরে যে ফাইবার অপটিক নেটওয়ার্ক নিয়ে যাওয়া বা সেখান থেকে তো তারা আরও ছোট রাউটার দিয়ে হয়তো ডিস্ট্রিবিউট করে, সেই কাজগুলো আসলে আইএসপির কাজ, সেটা হয়তোবা তারা করবে। বর্তমানে কক্সবাজার সাবমেরিন কেবল থেকে আসে 300 Gbps ব্যান্ডউইথ। দ্বিতীয়টি যুক্ত হলে বাড়তি মিলবে আরও 1,500 Gbps। এর মাধ্যমে কম দামে ইন্টারনেট সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের মানুষ। ডিজিটালাইজেশনের জন্য যে আপনার প্রকল্পগুলো এগিয়ে যাচ্ছে, তাতে আপনার ব্যান্ডউইথের চাহিদা দিন দিন বাড়তেই আছে এবং এখন 3G থেকে 4Gতে যখন আমরা ট্রান্সফার হব তখনও কিন্তু আমাদের ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট বাড়বে। কুয়াকাটাতে একটা ল্যান্ডিং স্টেশন হয়, তাহলে পটুয়াখালী, বরিশাল, খুলনা অত্র অঞ্চলে আপনার ট্রান্সমিশন লিঙ্কের কস্টটা অ্যাটলিস্ট কম হবে। ল্যান্ডিং স্টেশন থেকে সঞ্চালন লাইন টানার দায়িত্বে BTCL। মাটির নিচে কেবল টানা দীর্ঘমেয়াদী হওয়ায় আপাতত পাওয়ার গ্রিড কোম্পানির ওভারহেড কেবল ব্যবহার করছে সংস্থাটি। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় প্রকল্প সংশ্লিষ্টরা। 2014 সালে CME-V5 কনসোর্টিয়ামে যোগ দেয় বাংলাদেশ। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব ইমদাদুল হক এবং যেমন সাইমন সোহেল বারোই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আচ্ছা ভালো। জনাব হক, আপনাকে দিয়ে প্রথম শুরু করতে চাচ্ছি আমরা যে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি। এর মাধ্যমে দীর্ঘদিনের একটা দাবি ছিল, বাংলাদেশ মাত্র একটি সাবমেরিন কেবলের পুরো নির্ভরশীল ছিল এবং বলা হতো যে কোনো কারণে আমরা আসলে লাইনটা যদি ডিসরাপশন হয় আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাবো কানেকশন। এর মাধ্যমে আমরা আশা করছি যে সেই ঝুঁকিটা অনেকটা কমে যাবে। মূল যে আশা আসলে মানুষের যে এর ফলে আমাদের ইন্টারনেটের গতি কতটা বাড়বে, দাম কতটা কমবে, এইটাতে আপনি কতটা আশাবাদী, কীভাবে হতে পারে? আমি প্রথমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, BSCCL এবং তার সাথে যারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় দ্বিতীয় সাবমেরিন আসাতে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে পরবর্তী ধাপ, আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম। অবশ্যই, তবে অবশ্যই এখানে প্রশ্ন থাকে যে আমরা এই সুযোগটা সঠিকভাবে এবং আমাদের দেশের জনগণ যেভাবে চাচ্ছে সেভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবো কিনা সেবা। কেন সন্দেহ, কারণটা কি? আমাদের সন্দেহ, দেখেন গত 5 বছর যাবৎ আমরা ইন্টারনেট সার্ভিসটা মোটামুটি অনেক দূর আমরা ইউজার এন্ডে নিয়ে যেতে পেরেছি, কিন্তু সেটা কিন্তু অফকোর্স দুটো এনটিটিএন আছে, আমি বলবো দুটোই। গভর্নমেন্ট বলতেছে 5টা এনটিটিএন, বাট 6টা এনটিটিএন, বাট প্রাইভেট সেক্টরে মাত্র 2টো এনটিটিএন, বাকিগুলো সরকারি। সরকারিগুলোর থেকে সেবা আমরা কতটুকু পাচ্ছি সেটা আমরা সবাই জানি। আর আমরা প্রাইভেট সেক্টরের যে 2টো এনটিটিএন তাদের কাছ থেকে সেবা পাওয়ার চেষ্টা করছি, আমরা এখনো স্ট্রাগল করছি। জনাব সাইমন সোহেল বারোই, আপনি প্রাইভেট একটি এনটিটিএন এর প্রতিনিধিত্ব করছেন, আপনি চাকরি সেখানে কাজ করছেন। আপনি কি মনে হয় যে জনাব হক বলছেন যে সেখান থেকে সেবা পাওয়ার চেষ্টা করছে, কারণটা কি? এটা একটা এনটিটিএন একটা ইনফ্রাস্ট্রাকচার বিজনেস। এখন ইনফ্রাস্ট্রাকচার বিজনেসের সবচেয়ে অর্থাৎ আপনারা ল্যান্ডিং স্টেশন থেকে তার টেনে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, ছড়িয়ে দেওয়ার কাজটা আমাদের। এই গত 8-9 বছরে আমরা যতটুকু কাজ করেছি, গভর্নমেন্টের আমাদের কাছে যে দাবিটা ছিল যে একটা এনটিটিএন লাইসেন্স হওয়ার পরে যতটুকু করা উচিত প্রতি বছর, আমরা সেটা 5 বছরে করে ফেলেছি এবং তারপরও আমাদের এখন এনটিটিএন মোটামুটি আমরা ইউনিয়ন পর্যায়ে চলে গিয়েছি।
এবং এখানে যেটা দরকার সেটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের পলিসিগত সাবসিডি, পলিসিগত ব্যাপারে আমাদের সাহায্য দরকার। এখানে বিটিআরসি খুব ভালোভাবেই কাজ করছে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বিটিআরসি রেগুলেটরের ভূমিকায় বেশি থাকে, ফ্যাসিলিটেটরের ভূমিকা কম। সো বিটিআরসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি আমাদেরকে ওই ধরনের সাপোর্টটা কি ধরনের সাপোর্ট চান, তাহলে আপনি বলছেন ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আপনারা ইউনিয়ন পর্যায়ে গেছেন, সারা বাংলাদেশে বলবো না, কারণ ঢাকার বাইরে কিন্তু ইন্টারনেটের কস্ট, আমি যদি বলি কেবলের মাধ্যমে যে ইন্টারনেট, সেটা কস্ট অনেক বেশি ঢাকার বাইরে, অনেক হাই। যেটা হয় যে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, এখানে দেখা যায় যে আমাদের যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক লম্বা সময়। এখানে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের যে আমরা কোনো জায়গায় যে মাটি কেটে যদি যেতে হয়, সেখানে একটা রাইট ওয়ে অফ চার্জ দিতে হয়, যেটা অনেক বেশি, এবং বিভিন্ন ধরনের লোকাল অনেক ধরনের সমস্যা থাকে, এবং বিদ্যুতের অনেক, সেই ধরনের প্রত্যেকটা জায়গায় আমাদের পদে পদে আমাদের বাধা পেতে হয়। এবং করে নিয়ে গিয়ে যখন যাওয়া যায়, দেখা যায় ওইসব ইউনিয়ন লেভেলে এখনো ইন্টারনেটে সেরকম গ্রোথ কিন্তু হচ্ছে না, হবে কিন্তু এখনো হয়নি, সেই জন্য ওখানে ব্যবসাটাও কম। যে ঢাকায় দেখা যায় ব্যবসা হচ্ছে 90%, কিন্তু সারা বাংলাদেশে থেকে বাকি 10%। সেই জন্য ওইসব জায়গায় যদি আমরা এখন যেতে চাই, সরকারিভাবে আমাদের পলিসিগতভাবে এবং অন্যান্য সব দিক দিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে। যেমন ইমদাদুল হক, এখন যদি বাংলাদেশ 21 তারিখে আমি ধরে নিচ্ছি যুক্ত হচ্ছে নতুন দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে, আমাদের ল্যান্ডিং স্টেশন হচ্ছে, অর্থাৎ সমুদ্রের নিচ দিয়ে তলদেশ দিয়ে যে তারটা টানা হচ্ছে, তার ল্যান্ডিং স্টেশন বাংলাদেশে হচ্ছে কুয়াকাটায়। কুয়াকাটা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এটা, এই দায়িত্বটা হচ্ছে, এটা কি শুধু বিটিএসএল এটা করবে, নাকি এর সাথে যারা প্রাইভেট এনটিটি করবে? এটা প্রাইভেট এন্টিটিও হতে পারে, তবে আমার সাজেশন থাকবে বা আমার বক্তব্য থাকবে, আমার মনে হয় এই লুপটা গভর্নমেন্ট ওন করা উচিত। কারণ পুরো রিংটা শুধু একটা লিঙ্ক তো না, আপনার কক্সবাজার থেকে যে আমার সিমি 4 যেটা আছে সেটা ঢাকা এসছে, ঢাকা থেকে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে। হ্যাঁ, চিটাং একটা পপ আছে তাদের, চিটাং পপ থেকে বিভিন্ন জায়গায় তারা ডিস্ট্রিবিউট করতেছে, বাট তারপরে কিন্তু সরাসরি ঢাকা চলে আসছে, মাঝখানে কিন্তু আর কোনো পপ নেই। তার মানে আমি যদি ঢাকা থেকে কুমিল্লা ব্যান্ডউইথটা ট্রান্সমিট করতে চাই, সেই ট্রান্সমিশন কস্টটা কিন্তু আমাকে এনটিটিএনকে দিতে হচ্ছে, এবং সেটা অনেক হাই। আচ্ছা, সেকেন্ড হলো, যদি সিমি 5 কানেক্ট হয় ঢাকার সাথে, তখন দুটোকে যদি দুটো সাবমেরিনকে যদি আমি একত্র করতে চাই, আমার একটা রিং দরকার। সেই রিংটা যদি সেটা গভর্নমেন্ট ওন করে, গভর্নমেন্ট কোনো কোম্পানি ওন করে, তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু ফ্যাসিলিটেট করবে, গভর্নমেন্ট কোনো বিজনেস করবে না। গভর্নমেন্ট কোম্পানিকে আপনি চাচ্ছেন, কিন্তু গভর্নমেন্ট কোম্পানি যদি এখানে যুক্ত হয়, তাকে বিজনেস করতেই হবে। আপনি নিজেই বলছিলেন যে এনটিটিএন আছে 6টি, কিন্তু আসলে ব্যবসা আপনার সে অর্থে সেবা পান বা সে অর্থে ব্যবসা করতে পারেন প্রাইভেট কোম্পানির সাথে। লং হোল যে লিঙ্কগুলো আছে, লং হোল যে ট্রান্সমিশনগুলো আছে, লং হোল ট্রান্সমিশন কিন্তু সেটা গভর্নমেন্টের যে ট্রান্সমিশন, সেটা নট ব্যাড, আচ্ছা, সেটা দিচ্ছে। কিন্তু যখনই আমরা কোনো ইউজার এন্ডে যেতে চাই, বা কোনো একটা পার্টিকুলার একটা ইউজার, লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার, সেই ইউজারকে কানেক্ট করতে চাই, সেইখানে সেবাটা অনেক বিলম্ব হচ্ছে। আমার লং হল হয়তো একটা ট্রান্সমিশন কাটা হচ্ছে, 2 ঘন্টা পরে সেটা আপ হলেও সমস্যা নেই, আমার সেকেন্ড ব্যাকআপ লিঙ্কটা আমার থাকছে, আমার সার্ভিস কিন্তু ইন্টারাপশন হবে না। আচ্ছা, তবে আমরা চাচ্ছি যে হ্যাঁ, বিএসসিসিএলও হতে পারে, বিএসসিসিএল নিজে ট্রান্সমিশন লিঙ্কটা করলে তার কিন্তু কস্ট অনেক কমে যাবে, কারণ এনটিটিএনের একটা কস্ট দিতে হয় পার এমবিপিএস, সে 150 থেকে 200 টাকা একটা কস্ট চলে আসবে। এই কস্টের বেনিফিট কিন্তু সরাসরি ইউজার এন্ডে চলে যাবে। আমি যদি এই 150-200 টাকা কমে কিনতে পারি ইউজারের কাছ থেকে, আমাদের যে আইআইজি বা আমার উপরে যে লেয়ার আছে সেই লেয়ার থেকে বা বিএসসিসিএল থেকে, আমি কিন্তু এই বেনিফিটটা সরাসরি ইউজারের কাছে দিতে পারবো। আমি এন্টিটেনের বিপক্ষে না, আমি চাচ্ছি যে গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করবে, সেই ফ্যাসিলিটি আমরা ইউজারের কাছে চলে যাব। যে কিভাবে আসলে কি পদ্ধতিতে আসলে গেলে কাজ করলে, বা কি ধরনের সাপোর্ট গভর্নমেন্ট সাপোর্ট করলে, মূল যে কথা যেটা প্রাইসটা কিভাবে কমে আসবে? যেমন সিমি 5 এর কথা বললেন, আসলে সিমি 5 অবশ্যই আমাদের দরকার ছিল, কারণ মানুষের 2টা হাত, একদিন আমাদের একটা হাত ছিল, এখন আমাদের আরেকটা হাত আসলো। বলা যায় যে আমাদের বাম হাত ছিল, এখন ডান হাত আসলো। আচ্ছা, কারণ এবং এই বাম হাতটা আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে। সো আমাদের আসলে উচিত যে সিমি 5 তো আমাদের এলোই, 21 তারিখে অন হবে, কিন্তু আমাদের যে বাম হাতটা, এটা আস্তে আস্তে কিন্তু বুড়ো হয়ে যাচ্ছে, এটাকে সেবা করতে, এবং এক একটা কেবলের সময় প্রায় 15 বছর করে। সো আমরা অলরেডি 10 বছর পার করে ফেলেছি। আচ্ছা, সো আমাদের এখনই চিন্তা করা দরকার। মায়ানমার অলরেডি চিন্তা করে ফেলেছে, এবং তারা নতুন আরেকটি কেবল AAE1 নামে একটা কেবলের সাথে এই ফেব্রুয়ারি মাসে কানেক্ট হচ্ছে, সিমি 5 এর সাথেও। আচ্ছা, আচ্ছা, সো এটা একটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, এবং সেখানেই আমাদের নিশ্চয়ই দেখা উচিত। এবং জনাব বারুই, আপনাকে ধন্যবাদ। আমাদের নিতে হবে একটা বিরতি পরে আপনার সাথে কথা বলবো আমরা আবার। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলা। আজ আমরা আলোচনা করছি সাবমেরিন কেবল নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইমদাদুল হক এবং ফাইবার অ্যাট হোমের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইমন সোহেল বারোই। জনাব বারোই এবং জনাব হক, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হক, আপনার কাছে আরেকবার জানতে চাচ্ছি যে নতুন যে সাবমেরিন কেবল বাংলাদেশ যুক্ত হলো, সেখানে আসলে বাংলাদেশ পাবে প্রায় 1,500 GBps। এর আগের যে সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ সেখানে ছিল প্রায় 200+। তারপরে আমরা দেখেছি 200+ও কিন্তু বাংলাদেশ তার যে পরিমাণ সক্ষমতা ব্যবহার করতে পারতো না এবং আমরা বাইরে বরং এক্সপোর্ট করছিলাম, আমাদের ব্যান্ডউইথ এক্সপোর্ট করছিলাম। তো এই যে বাড়তি 1,500 ব্যান্ডউইথ, এটাতে আসলে কি হবে? মানে এটার এই ব্যবহারের কি নিশ্চয়তা আছে আমাদের? আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের প্রায় 400+ আমরা ইউজ করতেছি, 400 GBps+। আচ্ছা, তাহলে আমাদের আছে 170 আমরা সাবমেরিন কেবল থেকে নিচ্ছি। বাকি ব্যান্ডউইথটা কিন্তু পুরোটাই আমরা নিচ্ছি ইন্ডিয়া থেকে, মানে আইটিসির মাধ্যমে। আমাদের 6টা আবার আমরা তো ইন্ডিয়াতে ব্যান্ডউইথ এক্সপোর্টও করছি। অফকোর্স সেটা আমার মনে হয় কোনো খারাপ কিছু না, কারণ আমরা তাদেরকে দিব, তাদের কাছ থেকে নিব। আমাদের যত বেশি লিংক কানেক্টেড থাকবে আমরা তত বেটার সার্ভিসটা দিতে পারবো। আমাদের সিমি 4 যদি কোনো কারণে কাটা যেত, আমার যদি আইটিসিটা না থাকতো, ইন্ডিয়া থেকে যে ব্যান্ডউইথটা আসতেছিল এটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা ব্ল্যাকআউট হয়ে যেতাম সারা বাংলাদেশ। তো এটা একটা ভালো উদ্যোগ ছিল। এই 1,500 কি ব্যবহার হবে? এখন দেখা যাবে যে এই 1,500 আমাদের এখনো ঢাকা শহর ছাড়া, ঢাকার বাইরে কিন্তু পেনিট্রেশন খুব একটা বেশি না। এখন গভর্নমেন্ট যদি প্রতিটা ইউনিয়নে তার ট্রান্সমিশনটা পৌঁছে দিতে পারে, তাহলে ঢাকা তো মাত্র 10% ইউজারকে আমরা কভার করতেছি সারা বাংলাদেশের। জি, এখন বাকি 90% ইউজারকে যদি আমি সেম ব্যান্ডউইথটা সেম অ্যামাউন্ট অফ কস্টে আমি দিতে পারি, তাহলে কিন্তু আপনার একটা রেভলিউশন ঘটে যাবে। সেই 90% এন্ড ইউজার কি প্রস্তুত এই ব্যান্ডউইথ ইউজ করবার জন্য? আমাদের দেশে যদি আমাদের দেশের পাস্ট, আমি যদি গত 5 বছর বা 3 বছরে যদি আমি একটা হিস্ট্রি ধরি, তাহলে প্রতি বছর আমাদের অ্যাট লিস্ট 100%, আমরা বলি 1-fold ব্যান্ডউইথ কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এখন যদি ধরা যায় যে এই স্টুডিওর মধ্যে মনে হয় এমন কাউকে পাবো না যে সেই পুরনো নোকিয়া বাটনওয়ালা ফোন ইউজ করে, সবাই স্মার্টফোন ইউজ করে। সবার পকেটে ইন্টারনেট চলে আসছে। এবং বিগত 2-3 বছরে আমরা যেগুলো দেখেছি যে গভর্নমেন্টে কিছু কিছু ভালো প্রজেক্ট এসেছে, যেমন ইনফো সরকার, বাংলা গভ, যেগুলো দিয়ে গভর্নমেন্ট আসলে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটকে নিয়ে যাওয়ার অনেকগুলো ভালো ভালো কাজ করছে। যেমন এখন আমরা গভর্নমেন্টের কিছু কিছু প্রজেক্ট দেখি যে ভূমির তথ্যাদি সেগুলো তারা ওইসব অফিস থেকে পেয়ে যায়। সেই সব জায়গায় যদি এই ইন্টারনেটটাকে নিয়ে যাওয়া যায়। আর একটা ভালো জিনিস হচ্ছে যে এই ইন্টারনেটটা ল্যান্ড হয়েছে কুয়াকাটাতে, যেটা আমাদের এমডি সাহেবের আমি ইয়াতে দেখলাম। উনি বলেছেন যে আসলে ওই এলাকাটা সবসময় আমরা দেখি যে গরিব, ওখানে কেউ নেই, ওখানে কেউ যাওয়ার মতো নেই। এখন ইন্টারনেটটা শুরুই হচ্ছে ওখান থেকে। সো ওই দিকের সুবিধা হবে আর কি, যারা ওখানে আছে তাদেরকে যদি একটু স্বল্প মূল্যে বা এবং গভর্নমেন্ট যদি এটাকে ফ্যাসিলিটেট করতে পারে। যেমন আমি যদি ফাইবারটন পক্ষ থেকে বলি, আমরা নেটওয়ার্কটাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা জেলায় আমরা ড্রপ করতে ঢাকায় আসি। এখন আমরা ফোকাস করছি খুলনা, যশোর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, ওইসব এলাকায়, যাতে ওইসব এলাকা আসলেই যারা এতদিন আসলে নিগৃহীত ছিল তারা যেন ইন্টারনেট পায়। আমি একটু দ্বিমত পোষণ করি ওনার এই বক্তব্য বেলায়। গভর্নমেন্ট আসলে পলিসি অনেক চেঞ্জ করতে হবে। আপনি দেখেন আমাদের কক্সবাজার কিন্তু ফার্স্ট ল্যান্ডিং স্টেশন সিমি 4। কক্সবাজারের এলাকার লোকজন কি ঢাকার থেকে সস্তা ইন্টারনেট পাচ্ছে? না, আমরা জানার মতো নয়। না, তার মানে কি ঢাকার 2-3 গুণ প্রাইসে কক্সবাজারে আমি ব্যান্ডউইথটা দিচ্ছি। তার মানে কি এখন যে পলিসি আছে, বিশেষ করে এনটিটিএন এর যে পলিসি, গভর্নমেন্ট মাত্র 2টো এনটিটিএনকে, প্রাইভেট এনটিটিএনকে নেটওয়ার্কটা ছড়ানোর জন্য লাইসেন্স দিয়েছে। এখন এই লাইসেন্স যদি বাড়ানো না হয় আর এই লাইসেন্সের পলিসিগত দিকগুলো যদি, খুঁটিনাটি দিকগুলো যদি দেখা না হয়, তাহলে আমার মনে হয় না 1,500 GBps আমরা খুব সহসা ইউজার এন্ডে নিয়ে যেতে পারবো। কারণ আপনি দেখেন ঢাকা শহরে আমার নেটওয়ার্ক দিয়ে আমি 1 MBps ব্যান্ডউইথ আমি 1,000 টাকা সেল করতে পারি। জি, কিন্তু আমি এই 1 MBps ব্যান্ডউইথ যদি আমি এনটিটিএনের থ্রুতে আমি সেল করতে যাই কোন ইউজারকে, আমার কস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনি ঢাকার বাইরে যান, গাজীপুর যান, 3 গুণ হয়ে যাচ্ছে। মানে আমি ঢাকায় 1,000 টাকা বিক্রি করলে গাজীপুর 4,000 টাকা বিক্রি করতে হচ্ছে। কেন? 3,000 টাকা তো আমাকে এনটিটিএনকে দিতে হচ্ছে। কেন নতুন আরো এনটিটিএন কোম্পানি আসছে না? বাধা কোথায়?
বাধা এটা গভর্নমেন্টের পলিসিগত কারণ, সেটা আমি বলতে পারবো না। না, আমার ধারণা মিস্টার বারো নিশ্চয়ই নতুন কোনো উদ্যোক্তাকে নিশ্চয়ই স্বাগত জানাবেন, বলবেন, নিশ্চয়ই বলবেন না যে- আমি যতটুকু জানি গভর্নমেন্টের পলিসিতে এনটিটিএন লাইসেন্সটি ওপেন, মানে এটা যে কেউ এসে নিতে পারে। আচ্ছা। সেই জন্যই বাধাটা একটাই জায়গায়, সেটা হচ্ছে যে এনটিটিএন এর আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক স্লো। বাংলাদেশের যেসব উদ্যোক্তারা তারা আসলে এই ধরনের রিস্কটা নিতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, বর্তমানে এটাও আমি দ্বিমত পোষণ করি, কারণ এখনো প্রায় 20 থেকে 10-12টা লাইসেন্সের অ্যাপ্লিকেশন দেয়া আছে, জমা আছে, জমা আছে, সেটা সামহাও আটকে আছে কোথাও। আচ্ছা, আমি একটু ভিন্ন বিষয় হক আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখি পাড়ায় মহল্লা আমাদের শহরে দেখি যে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কাছ থেকে আমরা পাচ্ছি, তারা কি আসলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নাকি কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হয়, এবং আমরা দেখি বিভিন্ন যে ওভারহেড কেবলের মাধ্যমে যাচ্ছে বাসা বাড়িতে, এটা তো একটা হ্যাফাজার্ড অবস্থা। আপনি ভালো একটা জিনিস তুলে ধরেছেন। জি। আমাদের লাইসেন্সড আইএসপি সারা বাংলাদেশে অ্যারাউন্ড 400 এর মধ্যে আচ্ছা। মাত্র 60 আইএসপি হলো ন্যাশনালাইজড আইএসপি অপারেশনে আছে, যদিও লাইসেন্স আছে 120টা, বাট 60 আইএসপি যারা ভালোভাবে অপারেশনে আছে সারা বাংলাদেশে। আর বাকিগুলো ক্যাটাগরি এ বি সি থানা ভিত্তিক বিভিন্ন জায়গায়, বাকি অ্যারাউন্ড 300 লাইসেন্স। এখন দেখা যাচ্ছে যে ওই ধরে প্রত্যেকটা মহল্লায় 2-3টা করে নতুন নতুন লাইসেন্স ছাড়া তারা অপারেটর এখানে বিজনেস করতেছে। কোন এলাকায় তারা সেই অপারেটর কাদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনছে? কোন একটা আইজির কাছ থেকে নিচ্ছে। আচ্ছা। এখন এই জায়গাটায় গভর্নমেন্টের দেখতে হবে যে আসলে এই আইজি গুলো আনঅথরাইজ কোম্পানিগুলোকে কেন ব্যান্ডউইথ সেল করছে। একটা যদি সাইবার ক্রাইম হয়, গভর্নমেন্ট ভেরি ডিফিকাল্ট পজিশনে পড়ে যাবে যে ওকে আইডেন্টিফাই করা, কারণ তার তো লাইসেন্স নেই, কিছুই নেই, কোন ক্লায়েন্টকে সে ধরবে? তার আইপি, যেহেতু এখন IPv4 আমাদের খুব শর্টেজ, আমরা প্রত্যেকটা ইউজারকে রিয়েল আইপি মানে পাবলিক আইপি দিতে পারছি না, প্রাইভেট আইপি দিতে হচ্ছে। তো আমি তো ওই ইউজারকে আমার আইডেন্টিফাই করা অনেক কষ্ট হয়ে যাবে। অ্যাবসলিউটলি। যার জন্য আমরা বলবো যে পাড়া মহল্লায় এই আইএসপি গুলোকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে। আর মাসল পাওয়ার এখানে চলে আসতেছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় দেখা যাচ্ছে লাইসেন্স আইএসপি গুলো ঢুকতে পারছে না। তার মানে কি এই ব্যবসাটা কিন্তু আসলে মাসল পাওয়ার হাতে চলে যাবে যদি এখনই এটাকে প্রোটেক্ট করা হয়। আপনার কি মনে হয় যে এন্ড ইউজারদের কাছে ডিস্ট্রিবিউশনের জন্য যারা দায়িত্ব, যারা যেসব প্রতিষ্ঠান ব্যবসা করছে, তাদেরকে কিভাবে রেগুলাইজ করা যেতে পারে যাতে সবাই বিজনেস কম্পিটিটিভ বজায় থাকবে এবং যারা এন্ড ইউজার তারাও কম্পিটিটিভ প্রাইসে ইন্টারনেট সেবা পেতে পারে? এখানে বিটিআরসি থেকে যেটা মনিটরিং এর একটা সুবিধা, সেটা বিটিআরসি কে মনিটরিংটা আরো নজরদারিটা আরো বাড়াতে হবে। আচ্ছা। এবং আজকাল প্রায় দেখা যায় যে এইসব এবং ফেসবুক ইউটিউবে দেখা যায় যে আইএসপিদের যে ইয়াতে এসে ভেঙে চুরে দিয়ে পাড়া মহল্লার চলে যাচ্ছে, কিন্তু তাদের এগেইনস্টে কোনো ধরনের যে অ্যাকশন হয়েছে আমরা এখনো দেখিনি। সো বিটিআরসি এই মনিটরিংটা করবে যে যেসব যাদের কোনো লাইসেন্স নাই তাদেরকে কোনো আইএসপি, কোনো আইআইজি, কোনো সাবমেরিন কেবল বা আইটিসি কেউ তাদেরকে কোনো ব্যান্ডউইথ দিবে না, তাদের কোনো ধরনের হেল্প করবে না। তাহলে আসলে এটা বন্ধ করা সম্ভব। তবে সম্ভব। এই বিষয়ে কি আপনারা বিটিআরসির সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমরা বিটিআরসির কথা বলেছি, আমরা রিটেন তাদেরকে রিকোয়েস্ট করেছি এগুলো বন্ধ করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, দুই একটা ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয় এই এটা যথেষ্ট। আমরা আশা করব বিটিআরসি আপনাদের এই অভিযোগটা আমলে নেবে এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। জনাব ইমদাদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সাইমন সোহেল বারোই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শকবৃন্দকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।